এর আগে আমরা দেখেছিলাম নরকের রানী বিটনা পুলিশ ডাউনের পেটে ছুরি ঢুকিয়ে উল্লাস করতে শুরু করে। আর এবার শুরু হবে সিরিজটির আসল রহস্য। যারা আগের পার্ট দেখেননি তারা দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে। এই পর্বের শুরুতে আমরা ডাউনের শৈশবের একটি দৃশ্য দেখি, যেখানে সে খেলার মাঠে খেলছিল। তারপর সে বাড়িতে আসে। বাড়িতে ঢুকে ডাউন কিছু একটি দেখে ঘাবড়ে যায়। আসলে সেখানে তার মায়ের মৃতদেহ দেখতে পায় সে। ডাউন টের পায় যে খুনিও সেখানে লুকিয়ে আছে। তারপর দৃশ্য আবার বর্তমানে আসে, যেখানে ডাউন বিটনার ছুরির আঘাতে মারা গিয়েছিল ঠিক সেই জায়গায়। এ সময় বিটনা তাকে গেহনা সিল দিতে যাচ্ছিল, কিন্তু তখন সেখানকার পরিবেশ কেমন যেন পাল্টে যেতে শুরু করে, যা দেখে বিটনা ভয় পেয়ে যায় আর সে তার ছুরি লুকিয়ে ফেলে। তারপর নরকের রাজা বেল সেখানে আসে। সে বিটনাকে বলে যে তুমি আবার একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছ। সে এখন আবার জীবিত হবে আর এই ভুলের জন্য বিটনাকে শাস্তি দেওয়া হবে। এখন বিটনাকে 1 বছরের ভেতর 20 জনকে নরকে পাঠাতে হবে, নইলে তাকে বেল মেরে ফেলবে। এরপর বেল সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ডাউন আবার জীবিত হয়ে যায় এবং এটা দেখে ডাউন নিজেই হতবাক হয়ে যায়। আমরা দেখতে পাই যে তার ক্ষতও আস্তে আস্তে মিলিয়ে গেছে। পরের দিন তারা পুলিশ স্টেশনে আসে। পুলিশের টিম লিডার সোয়াং নিজে ডাউনের অ্যালকোহল লেভেল চেক করছিল অ্যালকোহল মিটার দিয়ে। ডাউনের অ্যালকোহল লেভেল হাই ছিল, কিন্তু পুরো দল এটি দেখার পরে তার কথা আর কেউ বিশ্বাস করে না। সে বলেছিল যে বিটনা তাকে মেরে ফেলেছে এবং সে আবার জীবিত হয়েছে। এরপর সোয়াং বিটনার কাছে ক্ষমা চায় এবং তাকে যেতে দেয়। বিটনা হাসে আর সেখান থেকে চলে যায়, কারণ সবাই নিশ্চিত যে ডাউন মদ খেয়ে ওলটপালট বকছে। তারপর আমরা বিটনা এবং মালডোকে একটি রেস্টুরেন্টে দেখি, যেখানে মালডোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। এটা শোনার পর যে এখন তাদের 20 জনকে নরকে পাঠাতে হবে। তারপর একজন ওয়েটার সেখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। এরপর সে বিটনার উপর একটি ছুরি ধরে আর বলে, আমরা তো একে অপরকে চিনি, তাই না? তুমি তো সে যে কিনা মরে গিয়ে নরকে ছিলে। এখন এখানে কি করছো? বিটনা জিজ্ঞেস করে, কে তুমি? তখন ওয়েটার বলে, তোমার কারণে আমাকে শাস্তি দেওয়া হয়েছে। সে নিজেকে গ্রেমোরি পরিচয় দেয়। আসলে গ্রেমোরি জানে না যে জাস্টিলিয়া বিটনার রূপ ধরে আছে। তারপর মালডো গ্রেমোরিকে ইশারা দিয়ে বলে যে এটা বিটনা নয়, বরং জাস্টিলিয়া। এটি শুনে গ্রেমোরি খুব খুশি হয়, কারণ সে জাস্টিলিয়ার অনেক বড় ফ্যান এবং জাস্টিলিয়াকে সম্মান করে। তারপর আমরা 3 জনকে ছাদে দেখি, যেখানে গ্রেমোরি বেলকে গালি দিচ্ছিল যে সে তার ক্ষমতা ব্যবহার করে তাদের এখানে পাঠিয়েছে। সে আরো বলে, আমার ভুলের কারণে আপনিও শাস্তি পেয়েছেন এবং এখানে এসেছেন। মালডো সেখান থেকে চলে আসে। তারপর গ্রেমোরি বিটনাকে পরামর্শ দেয় যে সে ডাউনের সাথে এমন কিছু করুক যাতে তার মুখ চিরতরে বন্ধ হয়। এবার দৃশ্য চেঞ্জ হয়। আমরা এখন গ্যাভেটাকে দেখি, যার কাছে ওয়ান চ্যান রিডেভেলপমেন্ট প্ল্যান বন্ধ করার আবেদন আসে, যেখানে বিটনারও স্বাক্ষর রয়েছে। তারপর জংউনও সেখানে আসে এবং তিনি ওয়ান চ্যান রিডেভেলপমেন্ট সম্পর্কেও জিজ্ঞাসা করেন। গ্যাভেটা বলে যে সে সবাইকে মানিয়ে নেবে, কিন্তু একটি ভিলার মালিক রাজি হচ্ছে না। আমি সবাইকে বুঝিয়ে ফেলতে পারবো, পাওনাদারকেও, কিন্তু একজনকে বোঝাতে পারবো না। তখন জং এর কারণ জিজ্ঞেস করলে গ্যাভেটার বলে যে সে বিটনা ছাড়া আর কেউ না। তারপর ডাক্তারের সাথে ডাউনকে দেখা যায়। সে তার মস্তিষ্কে স্ক্যান করায় যে সেখানে কিছু সমস্যা আছে কিনা, কিন্তু ডাক্তার বলে আপনি একদম ভালো আছেন এবং আপনি সুস্থ আছেন। হয়তো আপনি এসব অনুভব করছেন কারণ আপনি তখন নেশায় ছিলেন। কিন্তু ডাউনের বারবার অনুরোধ করার জন্য তিনি তাকে ডিলন ডিসঅর্ডারের রিপোর্ট দেন। রিপোর্ট নিয়ে সে নিচে আসে, যেখানে বিটনা তার কাছে আসে। এরপর আমরা এই দুজনকে একটি খালি জায়গায় দেখতে পাই, যেখানে বিটনা ডাউনকে বলে যে আমি শুধু একবার কথাগুলো বলবো, মনোযোগ দিয়ে শুনবে। সে তাকে বলে যে সে একজন ডেমন আর সে বিটনার শরীরে ভর করে আছে, যে 3 মাস আগে মারা গেছে। ডাউন তার কথা বিশ্বাস করে না। তারপর বিটনা তার চোখের রং পরিবর্তন করে দেখায় এবং জাদু দিয়ে তার ছুরি নিয়ে এসে তাকে দেখায় এবং তারপর সেখান থেকে সে চলে আসে। তারপরে আমরা একটি পরিবার দেখি, যেখানে জিয়ঙ্কা নামের একজন গাড়ি চালাচ্ছে আর তার স্বামী মাতাল অবস্থায় পিছনের সিটে ঘুমাচ্ছে। তাই সে তার ছেলে জিহনের সাথে কথা বলতে শুরু করে এবং জানালা খুলে দেয়। হঠাৎ সে সামনে কিছু দেখে গাড়ি ব্রেক করে দেয়, যার কারণে গাড়িটি নদীতে পড়ে যায় আর তাদের গাড়িটি পানিতে ডুবতে শুরু করে। কোনোভাবে জিয়ঙ্কা এবং জিহো গাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারপরে দুজনেই সাঁতার কেটে নদী থেকে বেরিয়ে আসে। তারপর জিয়ঙ্কা তার স্বামীর জন্য নদীতে ফিরে যায়, কিন্তু আমরা দেখি যে তার স্বামী সিট বেল্ট কোনোভাবেই খুলছে না এবং তিনি গাড়ি থেকে বের হতে পারছেন না। সে সেখানে মারা যায় আর আমরা তার ফিউনারাল দেখতে পাই। আমরা দেখি যেখানে জিহোর দাদি খুব রেগে গিয়ে জিয়ঙ্কাকে বলছিল যে তুমি আমার ছেলেকে মেরে ফেলেছ, আর জিহোকে তার সাথে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু জিহো যেতে নারাজ হয়। তারপর আমরা বিটনাকে আদালতে দেখি। দেখা যায় জিয়ঙ্কা জিহোর দাদির বিরুদ্ধে মামলা করেছে। সে নাকি জিহোকে স্কুল থেকে নিয়ে গেছে এবং তার বাড়িতে
আটকে রেখেছে এবং তাকে ফেরত দিচ্ছে না। তারপর আমরা ডাউনকে দেখি আদালতে আসতে। এখানে জিহোর দাদি বলে, আমার নাতিকে নিয়ে আমি কি ভুল করেছি, আর সেই জন্য আপনারা আমাকে অপরাধী বানিয়েছেন? দাদি কারো কথা না শুনে আদালতে সবাইকে উল্টোপাল্টা বলতে শুরু করে। তারপর বিটনা তাকে আদালতের বাইরে নিয়ে যাওয়ার আদেশ দেয়, যেখানে সে আদালতের বাইরে যাওয়ার সময় জিয়ঙ্কা বলে, তুমি আমার ছেলেকে মেরে তার বীমার টাকা নিয়েছো, একই জিনিস তোমার প্রথম স্বামীর সাথেও ঘটেছিল। আর এইসব শুনে বিটনার এই কেসটা একটু ইন্টারেস্টিং মনে হয়, কারণ বিটনা আসলে একজন শয়তান। তার কাজ 20 জন মানুষকে মেরে নরকে পাঠানো। তাই বিটনা এভাবে কেস দেখে নরকে পাঠানোর জন্য মানুষ খুঁজতে থাকে। এখন বিটনাকে অফিসে দেখা যায়, ডাউন তাকে কল করে, কিন্তু সে সেটা ইগনোর করে এবং সে জিয়ঙ্কার সাথে দেখা করার কথা ভাবে, যাতে কোনো তথ্য দিয়ে সে সাহায্য করতে পারে। এরপর আমরা জিয়ঙ্কাকে স্কুলে পড়াতে দেখি। সে দেখে বিটনা তার সাথে দেখা করতে এসেছে। এরপর বিটনা ও জিয়ঙ্কা হাঁটতে হাঁটতে কথা বলা শুরু করে। জিয়ঙ্কা বলে, আপনি তো আমার শাশুড়িকে দেখলেন, সে যত বেশি রেগে যায় ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। বিটনা জিজ্ঞেস করে, তাহলে আপনি আপনার সন্তানকে এমন একজন মহিলার কাছে কেন দিয়েছেন? জিয়ঙ্কা বলে, আমি দিয়েছি কারণ আমি চাই সে তার নাতির কাছ থেকে ভালো করে নিতে পারে। তারপর আমরা তাদের এক জায়গায় বসে কথা বলতে দেখি। জিয়ঙ্কা বিটনাকে বলছে যে জিহো 1 বছর আগে আমার ক্লাসে ছিল এবং একই সময় তার বাবার সাথে দেখা হয় এবং আমরা দুজনের প্রেমে পড়েছিলাম। তারপর সে বিটনাকে তার সম্পর্কে বলে যে আমার শাশুড়ি আমার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন যখন তার বয়স 5 বছর এবং এখন কয়েকদিন আগে সে এসে টাকা দাবি করছে। তারপর বিটনা সেখান থেকে চলে আসে। সে এসে দেখতে পায় ডাউনও সেখানে তার জন্য অপেক্ষা করছে। তারপর বিটনা রেগে গিয়ে ডাউনের গলা টিপতে থাকে এবং বলে যে একবার তুমি মরে গেছো, তুমি ভয় পাও না, কিন্তু এটা আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু ডাউন হাসতে শুরু করে এবং বলে, আমি জানতে পেরেছি তুমি আমাকে মারতে পারবে না। তারপর তারা দুজনেই সেখান থেকে বিটনার গাড়িতে করে বিটনার বাসায় চলে আসে। ডাউনের সাথে বাড়িতে আসে, যেখানে ডাউন তাকে বলে যে সে জিহোর দাদির সাথে দেখা করতে যাবে, কারণ সেও তার সাথে যাবে। তারপর আমরা পরের দিন খুব সকালে বিটনাকে বের হতে দেখি, কিন্তু সেখানেও ডাউন তার জন্য অপেক্ষা করছে। তারপর দুজনে একসাথে ডাউনের গাড়িতে বেরিয়ে যায়। তারা দাদির গ্রামে আসে, যেখানে দাদি থাকে। তারপর তারা দুজনে দাদির রেস্টুরেন্টে আসে। দাদি বলে, তোমরা এখানে কি করছো? আমাকে গ্রেফতার করতে এসেছো? তখন বিটনা বলল, না, আমাদের কিছু ইনফরমেশন দরকার। তারপর বিটনা জিহোর কথা জিজ্ঞেস করলে তার দাদি বলে, সে এতিমখানায় আছে। তোমরা তো বললে আমি ওকে মানুষ করতে পারবো না, তাই। বিটনা বলল, আপনি আপনার ছেলে ও নাতি দুজনকেই ছেড়ে চলে গেছেন, কিন্তু আমিও এটার কারণ দেখতে চাই। তারপর তারা সেখান থেকে চলে যায়। এবার আমরা তাদের দাদির বাড়িতে দেখি, যেখানে ডাউন তালা খুলে দেয় আর দরজার কাছে একটি কলিং বেল ছিল যা বেজে ওঠে। এটা শুনে ডাউন খুব ঘাবড়ে যায় এবং ভয় পায়, কারণ শৈশবে তার বাড়িতেও একটি ঘণ্টা ছিল যেখানে তার বাবা মা মারা যায়। বিটনা ডাউনকে একপাশে রেখে নিজেই ভেতরে চলে যায়, যেখানে তারা আলমারির ভেতর লুকিয়ে থাকা জিহোকে খুঁজে পায়। এখানে জিহোর দাদি ফেসে যায়। তার দাদি তাদের বলে যে তিনি শুধুমাত্র জিহোকে লুকিয়ে রাখতে বলেছিলেন যাতে ওরা দুজন তাকে নিয়ে যেতে না পারে। তারপর বিটনা বলে, আমি এখানে জিহোর জন্য আসিনি। তখন দাদি চিৎকার করে বলে, তাহলে আপনি এখানে কি করতে এসেছেন? তারপর বিটনা বলে, আপনি আদালতে বলেছিলেন যে জিয়ঙ্কা বীমার টাকার জন্য তার প্রথম স্বামী ও আপনার ছেলেকে হত্যা করেছে। আপনার কাছে কি এর কোনো প্রমাণ আছে যা আপনি পুলিশকে দেননি? দাদি বলেন, আমার কাছে প্রমাণ আছে। আমি তাকে আমার ছেলের ফিউনারেলে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে দেখেছি। তখন বিটনা বলে, এটা আপনার প্রমাণ? আর হাসতে লাগলো। তারপর বিটনা ডাউনকে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপরে আমরা বিটনা এবং জিহোকে একটা নৌকায় দেখি, যেখানে বিটনা জিহোকে জিজ্ঞাসা করে, তোমার দাদি এত রাগ করে কেন? জিহো বলে, আমার দাদি তখন খুব দয়ালু। তারপর সে বিটনাকে জিজ্ঞেস করে যে সে প্রমাণ চেয়েছিল, যে প্রমাণ করতে পারবে যে তার সৎ মা তার বাবার খুনি। সেটা প্রমাণ হলে সৎ মায়ের সাথে কি হবে? তখন বিটনা বলে, সে তার ভুলের জন্য শাস্তি পাবে। তারপর সে বিটনাকে তার আঁকা ছবি দেখতে বলে। আমরা দেখি যে সে জিহোর আঁকা ছবির দিকে তাকিয়ে আছে এবং আর কি যেন ভেবে খুশি হয়। তারপর সে একটি ছবি দেখে এবং তার মুখের ভাব পাল্টে যায়। এদিকে দেখা যায় জিহোর দাদি আর ডাউন কথা বলছে। তার দাদি ডাউনকে বলছে যে সে বীমার টাকার জন্য লোভ করছে না, কিন্তু সে জিয়ঙ্কাকে ভয় পাচ্ছে। সে টাকার জন্য ক্ষুধার্ত এবং জিহোর সাথে যা খুশি তাই করতে পারে। তারপর আমরা দেখতে পাই ডাউন জিহোর ঘরে আসে, যেখানে জিহো বালিশ দিয়ে বিটনার মুখ চেপে ধরেছে। তবে ডাউনের ভুল ভেঙে দিয়ে বিটনা বলে, আমি তাকে এটা করতে বলেছিলাম, এবং জিহোর আঁকা দেখিয়ে সে বলে জিহো আমাকে বলেছে এই দিনে আসলে কি হয়েছিল। জিহো বলে যে আমার সৎমা গাড়ির সিট বেল্টে সুপার গ্লু লাগিয়েছিল, যার কারণে সিট বেল্ট খোলেনি আর বাবা মারা গেছে। আমরা ডাউন এবং বিটনাকে কথা বলতে দেখি, যেখানে ডাউন বিটনাকে বলছে, আমি এই সন্তানের জন্য সবকিছু করতে প্রস্তুত, কিন্তু কেউ তাকে বিশ্বাস করবে না কারণ বাচ্চাদের কথা কেউ শুনে না। বিটনা বলে, আমি রাজি, বাচ্চাদের কথা মেনে নিব, কারণ শিশুদের
মধ্যে কোনো কাদা নেই, তারা শুধু সত্য বলে। এসব কথা ডাউনকে কাঁদায়, কারণ শৈশবে তাকে মোটেও শোনা হয়নি এবং এটি দেখে বিটনা বেশ অবাক হয়। তারপর আমরা বিটনার আদালতে দেখি যে সেখানে এই শুনানির সিদ্ধান্ত জানায়, এই কেসটি বাতিল করে এবং সে জিহোর দাদি এবং সৎমাকে জানায় আপনাদের উভয়কে একে অপরের সাথে কথা বলতে হবে যাতে জিহো নিরাপদ থাকে। তারপর আমরা জিহোর দাদিকে দেখি সে কিছু পান করার পরে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে জিয়ঙ্কা এবং জিহো গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল। জিয়ঙ্কা জিহোকে বলছে, তুমি আমার কথা শুনলে না কেন? তুমি শুনলে না এবং মিথ্যা বলতে বলেছি তাও বলনি, তাই তোমাকে শাস্তি পেতে হবে। এদিকে আমরা বিটনাকে দেখি সে প্রস্তুত হচ্ছিল। তারপরে আমরা জিয়ঙ্কাকে দেখি যে বাথটাবে সে পানি ঢালছে এবং জিহোকে বলছে যে আমি তোমাকে এই বাথটাবে রেখে দেখতে চাই কতক্ষণ তুমি তোমার শ্বাস ধরে রাখতে পারো। এখানে জিহো খুব ভয় পায়। এদিকে বিটনা তার জাদুর আয়নায় জিয়ঙ্কার নাম লিখে দেখে আদতে কি হচ্ছে সেখানে। তারপর আমরা জিয়ঙ্কাকে দেখি, তখন বিটনা তার কাছে আসে। জিয়ঙ্কা এবার বলে, আপনি এখানে কি করছেন? বিটনা জাদু দিয়ে তার হাতে সে ছুরি নিয়ে আসে, যা দেখে জিয়ঙ্কা ভয় পেয়ে যায়। তারপর বিটনা জিহোর সম্পর্কে জিজ্ঞেস করে। জিয়ঙ্কা বলে সে বাসায় ঘুমাচ্ছে। তখন বিটনা বলে মিথ্যা না বলাই ভালো, এটা কেস না এবং সে এর জন্য শাস্তি পাবে। তারপর বিটনা তাকে হত্যা করার জন্য তার ছুরি বের করে জিয়ঙ্কাকে মারার জন্য এগিয়ে যায়। কিন্তু এখানে আমরা 4 দিন আগের একটি দৃশ্য দেখি যেখানে ডাউন বিটনার বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছিল। তাদের দুজনকে একটি পার্কে দেখা যায় যেখানে ডাউন বিটনাকে বলে যে তাদের কেস আবার ওপেন হবে এবং জিয়ঙ্কাকে শিশু নির্যাতন মামলায় ডাকা হবে। তারপর সে আবার বিটনাকে বলে যে আজকের পর থেকে আমি আর আপনাকে বিরক্ত করব না। বিটনা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? ডাউন বলে, আগে আমি সবার কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি মরে গিয়ে আবার ফিরে এসেছি, কিন্তু যখন আমি আপনার সাথে সময় কাটিয়েছি তখন জানতে পারলাম আপনি আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য আরো সমস্যা তৈরি করে ফেলেছেন। এখন আমি আপনাকে ভয় পাই না আর আমি জিজ্ঞাসাও করব না যে কেন আপনি আমাকে মারতে চেয়েছিলেন। এসব বলে ডাউন সেখান থেকে চলে যায়। এবার আমরা গ্রেমরি ও মাল্ডোর সাথে বিটনাকে দেখি যেখানে গ্রেমরি বিটনাকে জিজ্ঞেস করে কেন সে এত ড্রিঙ্কস করেছে, এটা কি ডাউনের কারণে? তারপর সে মাল্ডোকে জিজ্ঞেস করে ডাউন কোথায় কাজ করে, সে গিয়ে তার হাত পা ভেঙে দিয়ে আসবে। বিটনা তাকে বলে কিছু করতে হবে না কারণ সে আর আমাকে বিরক্ত করবে না। তখন গ্রেমরি বলে আমি এসব বলছি কারণ আপনাকে অসুস্থ মনে হচ্ছে। মাল্ডো বলে যে বিটনার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল, তখন সে অফিসে কাজে ছিল। এটা মানুষের মধ্যে তখনই ঘটে যখন তারা কাউকে ভালোবাসে, কিন্তু বিটনার জন্য এটা অসম্ভব কারণ সে তো ডেমন। সে আসলে নরকের বিচারক জাস্টিলিয়া। সে তো বিটনার শরীরে ভর করে আছে, সে কিভাবে প্রেমে পড়বে? বিটনা হাসতে হাসতে বলে সেও কি আমাকে ভালোবাসে? তখনই গ্রেমরি বলে আমি অন্যদের সম্পর্কে জানি না, তবে জাস্টিলিয়ার জন্য প্রেমে পড়া কখনোই হবে না। এমনকি যদি কেউ প্রেমে পড়ে তবে দুজনেই মারা যাবে। এ সময় আমরা বেলকে দেখতে পাই। সে এসে বলছে মিশনের সময় যদি জাস্টিলিয়া কারো প্রেমে পড়ে তবে সে মৃত্যুর চেয়েও খারাপ শাস্তি পাবে। পরের দিন বিটনাকে আমরা অফিসে দেখি যেখানে সে আয়নায় জিয়ঙ্কার নাম লেখে। বিটনা আয়নায় জিয়ঙ্কাকে দেখে যে সে পুলিশ নিয়ে জিহোর দাদির বাড়িতে এসেছে, কিন্তু তার দাদি তাদের উপর রেগে যায় এবং তাদেরকে জিহোকে নিয়ে যেতে চাইলে কঠোরভাবে নিষেধ করে। এসব দেখে জিয়ঙ্কা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর বিটনাও এটা দেখে হাসতে শুরু করে। এবার দেখা যায় জিহো একজন বৃদ্ধ মহিলাকে প্রচুর অসুস্থ দেখে এবং সেই মহিলাকে সাহায্য করছিল। মহিলাটি তাকে রেড জিনসিং নামে এক পানীয় দেয় আর বলে যে এটা বড় লোকদের পান করার জন্য, তোমার বাড়িতে দিও। এরপর আমরা দেখতে পাই যে জিয়ঙ্কা সেখানে আসে আর সেই বৃদ্ধ মহিলাকে কিছু টাকা দেয় এবং বলে কাউকে কিছু না বলতে। এদিকে রাতের দৃশ্যে দেখি যে জিহো সেই রেড জিনসিং তার দাদিকে দেয় এবং তার দাদি সেটা পান করে। জিয়ঙ্কা এদিকে বাড়ির বাইরে বেল বাজায়। জিহো বেরিয়ে আসে এবং জিয়ঙ্কাকে দেখে ভয় পায়। জিয়ঙ্কা বলে তুমি কি চাও তোমার দাদিও তোমার বাবার মতো মরে যাক? আর আমরা এদিকে অজ্ঞান হয়ে যাওয়া দাদিকে দেখি, যা দেখে জিহো ঘাবড়ে যায়। এবার ডাউনের কাছে জিহোর কল আসে। সে ডাউনের সাহায্য চায়। তারা জানতে পারে এই কলটি একটি পে ফোন থেকে করা হয়েছিল। তখন আমরা জিয়ঙ্কার বাড়ির বাইরে ডাউনকে দেখি যেখানে সে বারবার গেটে ধাক্কা দিচ্ছিল, কিন্তু জিয়ঙ্কা দরজা খুলছে না। তখন সে পে ফোনের লোকেশনে আসে যেখানে সে জিহোকে পায়। এবার জিয়ঙ্কার ফোনে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। ফোনের অপর প্রান্তে একটি মেয়ে কথা বলছে। মেয়েটি বলে আপনি আপনার স্বামীকে ডুবিয়ে মেরেছেন, আপনি তার সন্তানের সাথে একই কাজ করতে চান? আমার কাছে প্রমাণ আছে, আমি পুলিশকে দিয়ে দেব। তারপর জিয়ঙ্কা জিজ্ঞেস করে কে তুমি, কি চাও? মেয়েটি বলে আমরা সামনাসামনি কথা বলবো, আপনি সেখানে চলে আসেন যেখানে আপনার স্বামীকে মেরে ফেলেছিলেন। এবং আমরা দেখতে পাই যে সে আর কেউই নয় বরং মাল্ডোই এর আগের মতো ভয়েস
এক্সচেঞ্জ করে কল দিয়েছে। আমরা জিয়ঙ্কাকে দেখি সেই নদীর কাছে এসেছিল। তারপর সে দেখে যে গাড়ির মধ্যে তার স্বামী মারা যায়। সেই গাড়ি আস্তে আস্তে নদী থেকে বের হয়ে আসছে। সে খুব ভয় পেয়ে যায়। তারপর গাড়ি থেকে বিটনা বেরিয়ে আসে আর মালডো অপর পাশ থেকে বেরিয়ে আসে। বিটনা মালডোকে বলে অন্যদিকে গিয়ে অপেক্ষা করতে, বেশি সময় লাগবে না। তখন মালডো চলে যায় আর বিটনা তার হাতে সেই ছুরি নিয়ে আসে এবং জিয়ঙ্কাকে জিজ্ঞেস করে যে জিহো কোথায় আছে। জিয়ঙ্কা মিথ্যা বলে। বিটনা বলে জানো না, বড়দের মিথ্যা বলা উচিত নয়, অন্যথায় তুমি শাস্তি পাবে। এবার তাকে খুন করার জন্য তার ছুরি বাড়ায়, কিন্তু সে থেমে যায়। অর্থাৎ সিন আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। বিটনা এবার জিয়ঙ্কাকে জিজ্ঞেস করে তুমি কি স্বীকার করো যে তুমি তোমার দুই স্বামীকে খুন করেছ? তখন জিয়ঙ্কা বলে তুমি আমার সাথে এমন করছো কেন? বিটনা তাকে জোরে থাপ্পড় মারে। তাকে আবার জিজ্ঞেস করে তুমি তোমার অপরাধ স্বীকার করবে কিনা, কিন্তু সে তখন অপরাধ কিছুই স্বীকার করে না। বিটনা তাকে আবার থাপ্পড় দেয়। সে একটা ধাক্কা দেয় যার ফলে সে দূরে গিয়ে পড়ে যায়। তারপর বিটনা তাকে এক হাত দিয়ে উপরে তোলে আর তাকে পেছনে ধাক্কা দেয়। এবার জিয়ঙ্কা দেখতে পায় যে সেই গাড়ির পেছনের সিটে বসেছে, যেখানে গাড়িটি পানিতে ডুবতে শুরু করেছে আর বিটনা গাড়ির উপরে বসে আছে। সে গাড়ির সব জানালা বন্ধ করে দেয় আর গাড়িটি সম্পূর্ণভাবে ডুবে যায়। তারপর দেখা যায় জিয়ঙ্কা জ্ঞান ফিরে আসে এবং তার অবস্থা খুবই খারাপ। বিটনা সেখানে আরামে দাঁড়িয়ে কোলা পান করছে। তখন জিয়ঙ্কা বিটনার পায়ে ধরে বলে হ্যাঁ, আমি আমার স্বামীকে মেরে ফেলেছি। তারপর বিটনা তাকে তার প্রথম স্বামীর কথা জিজ্ঞেস করে। জিয়ঙ্কা বলে সেটা একটি দুর্ঘটনা ছিল। বিটনা তাকে আবার ধাক্কা দিলে জিয়ঙ্কা বলে আমি যদি সত্যি বলি তুমি আমাকে যেতে দেবে? তখন বিটনা বলে সত্য বললে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু মিথ্যা বললে আমি তোমাকে মেরে ফেলবো। তখন জিয়ঙ্কা বলে যে আমি আমার প্রথম স্বামীকে বিয়ে করেছি শুধুমাত্র তার টাকার জন্য। আমি জানলাম যে শুধুমাত্র তার একটি বাড়ি ছিল, কিন্তু আমার তার বাড়িটা চাই। তখন আমি তাকে অন্ধ করার জন্য ওষুধ দিতে শুরু করি। সে অন্ধ হওয়ার পর সবকিছু সহজ হয়ে গেল, কারণ সে হাইকিং পছন্দ করত। তারপর আমি তাকে পাহাড়ে নিয়ে গিয়ে ছবি তোলার অজুহাতে তাকে ধাক্কা দিলাম। এবার বিটনা জিহো সম্পর্কে জিজ্ঞেস করে। জিয়ঙ্কা বলে যে সে সত্যিই তাকে পালন করতে চেয়েছিল। তারপর বিটনা বুঝতে পারে যে জিয়ঙ্কা মিথ্যা বলছে। তারপর সে তার মুখে ঘুষি মারে। বিটনা জিয়ঙ্কাকে জিজ্ঞেস করে তুমি কি স্বীকার করো যে তুমি তোমার স্বামীর দুজনকে খুন করেছ? জিয়ঙ্কা স্বীকার করে বলে আমি তোমাকে পুরো সত্য বলছি, এখন আমাকে যেতে দাও। তারপর বিটনা বলে ঠিক আছে, জাহান্নামে গিয়ে বাঁচো। বিটনা তার চোখের রং পরিবর্তন করে আর বলে তুমি যা এতদিন অন্যকে দিয়েছ তাই ফেরত পাবে, এটাই নরকের নিয়ম। তারপর আমরা দেখি বিটনা জিয়ঙ্কাকে পাহাড়ে নিয়ে এসেছে। সে তাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেয়। এই মুহূর্তে দেখা যায় জিয়ঙ্কা ঘুমিয়েছিল। যখন সে চোখ খোলে বিটনা তার উপরে বসে থাকে। সে বলে মা আসো খেলা করি, এবং তার বালিশ দিয়ে তার মুখ চাপা দেয় যাতে সে নিঃশ্বাস নিতে না পারে। তারপর আমরা দেখি জিয়ঙ্কাকে চেয়ারে দড়ি দিয়ে বাঁধা, যেখানে বিটনা তার জন্য কোলা তৈরি করে এবং তাকে অন্ধত্বের জন্য ওষুধ মেশায় এবং জোর করে জিয়ঙ্কাকে খাওয়ায়। এবার দৃশ্য বাস্তবে আসে এবং বিটনার হাতে ছুরি থাকে এবং সে জিয়ঙ্কার পেটে ঢুকিয়ে দেয়, যার কারণে জিয়ঙ্কার মৃত্যু হয়। আর এবার বিটনার সফলভাবে গেহনা সিল দেয় জিয়ঙ্কার মাথায়। এর সাথে সাথে নরকের দরজা খুলে যায় এবং তার আত্মা নরকে চলে যায়। এবার আমরা সেখানে ক্লিনিং ডিপার্টমেন্টকে দেখি। তারা লাশের চারপাশে রক্তের দাগ পরিষ্কার করছে যাতে পুলিশ কিছু না পায়। একজন ক্লিনার বিটনাকে জিজ্ঞেস করে এই ডেড বডি নিয়ে আমাদের কি করা উচিত? গতবারের মতোই কি করা উচিত? বিটনা বলে না, এবার আমরা তার থেকেও মজার কিছু করব। পরের দিন আমরা একজন লোককে দেখি যে পথে রাখা বড় ক্যারিব্যাগ থেকে গন্ধ আসতে দেখে। তারপর সেটা খোলে এবং সেখানে জিয়ঙ্কার মৃতদেহ পায়। আসলে এই ব্যাগটি থানার সামনেই রাখা হয়েছিল। এই সব বিটনার পরিকল্পনা। এবং তারপর আমরা জিয়ঙ্কার লাশের কাছে পুলিশের সদস্যদের দেখতে পাই। তারা এই খুনে আগের খুনের মতোই মিল খুঁজে পায়। পরের দৃশ্যে আমরা চিফ প্রসিকিউটরকে দেখি, যেখানে ম্যানজং এসেছে, বিটনাও এসেছে। তারপর ম্যানজং বিটনাকে তার বাড়িতে ডিনারের আমন্ত্রণ জানায়। এবার আমরা বিটনাকে নিয়ে সেই আসামুল্লি জং এর বাড়িতে আসতে দেখি। খাওয়ার আগে জং প্রার্থনা করছে আর এদিকে বিটনা খুব আনন্দের সাথে খাবার খাচ্ছে। সে খাবার খুব পছন্দ করে। খেতে খেতে জং বিটনাকে জিজ্ঞেস করে তোমার কি সত্যি রাজনীতিতে কোনো আগ্রহ নেই? বিটনা বলে আমি কি আগেও আগ্রহী ছিলাম? জং এর বড় ছেলে গ্যাভাতে বলে প্রথম দেখা থেকেই আমার বাবা তোমাকে পছন্দ করতেন। প্রথম সাক্ষাৎ থেকেই তিনি তোমাকে তার রাজনৈতিক উত্তরসূরি বানাতে চেয়েছিলেন। তারপর তিনি বিটনাকে তার ডাক্তারদের কথা জিজ্ঞেস করে যে ডাক্তাররা তাকে কি বলেছে। বিটনা বলে আমি হাসপাতালে যাচ্ছি না এবং আমি জানতেও চাই না কে আমাকে ছুরি মেরেছে। তখন গ্যাভাতে বলে আমি ওই সময় খবর ফাঁস বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি চাইনি সবাই আমাদের সম্পর্কে কথা জানুক। তখন বিটনা সেখান থেকে চলে যায়। খাবার নিয়ে সে গ্রেমরির কাছে আসে, যেখানে বিটনা গ্রেমরিকে অদ্ভুতভাবে খাবার খেতে দেখে। সে জিজ্ঞেস করলো তুমি এমন করে খাচ্ছ কেন? এর পেছনে রহস্য কি? গ্রেমরি তার
তার শরীরের কথা বলে। এখন সে যে শরীরে আছে, সে বলে যে এই মেয়েটি এতিম এবং তার নিজের বন্ধুদের দ্বারা প্রতারিত হয়েছিল, যার কারণে সে তার সারা জীবনের সঞ্চয় হারিয়ে আত্মহত্যা করেছে। এখানে সেই সময় দেখানো হয় যখন গ্রেমরি এই মেয়ের শরীরে ভর করে। পরের দিন বিটনাকে অফিসে দেখা যায়, যখন মাল্ডো তাকে ফোন করে বলে আপনার সাথে একজন পুলিশ দেখা করতে এসেছে। বিটনা মনে করে ডাউন এসেছে, কিন্তু না, সেখানে অন্য এক পুলিশ আসে। তারা দুজন মিলে থানায় আসে। তখন আমরা ডাউনকে দেখি বিটনাকে জিজ্ঞাসা করছিল যে জিয়ঙ্কা যখন মারা যায় তখন সে কোথায় ছিল। এখন তারা দুজনে ইনকোয়ারি রুমে ছিল। তখন বিটনা বলে তুমি কি আমাকে সন্দেহ করছো? যদি এমন কিছু ঘটে তাহলে তুমিই প্রথম সন্দেহভাজন হবে, কারণ তুমি সেই রাতে জিয়ঙ্কার বাড়িতে গিয়েছিলে আর নিখোঁজের সময় তুমি জিয়ঙ্কার সাথে ছিলে। এখন তুমি নিজেই বলো সন্দেহভাজন কে হওয়া উচিত, তুমি না আমি? এই কথা শুনে ডাউন চুপ হয়ে যায়। তারপর বিটনা হেসে জিজ্ঞেস করে জিয়ঙ্কা মারা গেছে বলে নিশ্চয়ই তোমার ভালো লাগছে? ডাউন বলে না, আমি মোটেও খুশি নই। আমি চাই অন্য কেউ নয়, বরং তাকে আইন শাস্তি দেবে। তারপর আমরা দেখি ডাউন তার গাড়িতে বসে আছে। তারপর বিটনা গাড়ির ভিতরে আসে আর বলে আমাকে বাসায় ড্রপ করে দাও। গাড়িতে যেতে যেতে বিটনা জিজ্ঞেস করে যে তুমি আমার সম্পর্কে জানতে আগ্রহী, তাই আমি আমার সম্পর্কে তথ্য পেয়েছি কিছু। সে ডাউনকে বলে যে আমার এনগেজমেন্ট হয়েছিল জং এর বড় ছেলের সাথে, কিন্তু আমি তা 1 মাসের মধ্যে ভেঙে দিয়েছিলাম এবং আমার বাবা মা আমার ভাইয়ের সাথে আর্জেন্টিনায় থাকে। ডাউন বলে যে এসব জেনে আমার কিছু করার নেই। এই কথা শুনে বিটনার মুড অফ হয়ে যায়। ডাউন বিটনাকে জিজ্ঞেস করে তুমি কি জানো গেহুনা মানে নরক? তখন বিটনা বলে আমি কিছুই জানি না। তারপর সে বিটনাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে মারার আগে আর কাউকে মারার চেষ্টা করেছো? তারপর বিটনা বলে আমি জানি তুমি আমাকে সন্দেহ করো, কিন্তু আমি কিছুই করিনি। আর যদি কাউকে খুন করতাম তাহলে ওই লোকগুলো তোমার মতো জীবিত হয়ে আসতো। তারপর তাদের আমরা বিটনার বাড়ির বাইরে দেখি। সেখানে বিটনার বিল্ডিং এর একজন ভাড়াটিয়া মিজা এসে ডাউনকে সতর্ক করে বলে এই মেয়েটির থেকে দূরে থাকো, নইলে তুমি মারা যাবে। পরের দিন দেখি গ্রেমরি বিটনাকে বলে যে সে একজন সিরিয়াল কিলার সম্পর্কে জেনেছে যে 12 জনকে হত্যা করেছে এবং এই কেস এখনো সমাধান করা হয়নি। বিটনা বলে তুমি কি চাও আমি এই কেসের সমাধান করি? গ্রেমরি বলে এই কেস সম্পর্কে আরো তথ্য জানতে হবে। এবার আমরা দেখি জিয়ঙ্কার ফরেন্সিক রিপোর্ট থেকে পুলিশ সদস্যরা কিছুই খোঁজে না। এদিকে ডাউন খুনের লোকেশনে আসে এবং প্রমাণ খুঁজতে শুরু করে। তারপর সে সেখানে একটি কোলার ক্যান খুঁজে পায় আর সে দেখতে পায় এই ক্যানটি মুচড়ে রাখা, ঠিক যেমনটা বিটনা মুচড়ে রাখে যখন তারা একসাথে কোলা পান করছিল। তাই সে মনে করে বিটনাই এইসব করেছে। এবার দেখা যায় বিটনা বাড়িতে বসে উপন্যাস পড়ছে। বাড়িওয়ালা তার দরজায় নক করলে বিটনা দরজা খুলে দেয়। তারপর ল্যান্ডলেডি তাকে রাইস কেক দেয় এবং তার সামনের ফ্ল্যাটের দরজায় নক দেয় আর সেখান থেকে ডাউন বের হয়, যার মানে ডাউন বিটনার পাশের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। বিটনা দেখে বলে তুমি এখানে কি করছো? ডাউন বলে আমি আমার মন পরিবর্তন করেছি, আমি আবার তোমার সম্পর্কে কৌতূহলী হয়ে উঠেছি। যা শুনে বিটনা হাসতে শুরু করে এবং ডাউনের দিকে তাকাতে শুরু করে এবং তারপরে তার হার্টবিট খুব দ্রুত হয়ে যায়, কারণ বিটনা সম্ভবত ডাউনের প্রেমে হাবুডুবু খাচ্ছে আর তার হার্টবিট এত দ্রুত হয় যে সে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। আর এই দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হয়। সিরিজটি ভালো লাগলে পাশে থাকুন এবং আমাদের লাইক কমেন্ট করুন। আপনাদের ভালো লাগলে পরবর্তী এপিসোড নিয়ে অতি শীঘ্রই আসব। ততক্ষণে সাবস্ক্রাইব করে লক্ষ্য রাখুন। ধন্যবাদ।